আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি সবাইকে আজকের ক্লাসে। ইনশাল্লাহ আমরা একটা খুবই খুবই চমৎকার একটা ক্লাস করতে যাচ্ছি। যারা যারা ক্লাসে জয়েন করতেছি সে একটু ভাইয়াকে জানাই দিই যে হচ্ছে সাউন্ড ঠিকঠাক আছে কিনা, সব কিছু অল ওকে কিনা। আর হচ্ছে আমরা অলরেডি কিন্তু সরলরেখার একটা ক্লাস করে ফেলছি। ফার্স্ট ক্লাসটা তোরা কে কী করছিস এবং ক্লাসটা তোদের কাছে কেমন লাগছিল সেই ফিডব্যাকটা আমাকে দিতে থাক। আরেকটা জিনিস হচ্ছে কি যে হচ্ছে হ্যাঁ, আজকে আমি দেখতে চাই আমার সাথে কোন জেলার মানুষ সবচেয়ে বেশি, অর্থাৎ তোরা কে কোন জেলা থেকে ক্লাস করতেছিস, কোন জেলার মানুষ সবচেয়ে বেশি আমার সাথে জয়েন করছে, আমি সেই জিনিসটা আজকে দেখতে চাই। আর হ্যাঁ, অবশ্যই প্রতিদিনের মতো বলতে হবে ক্লাসটা শেয়ার করে দাও। তোমরা যে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপগুলোতে আসো সেই মেসেঞ্জার গ্রুপগুলোতেও ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও এবং তোমার সব ফ্রেন্ডদেরকে আজকের ক্লাসে একটু মেনশন করো। ইনশাল্লাহ খুবই চমৎকার একটা ক্লাস করতে যাচ্ছি আমরা আজকে। তো আমি আগে দেখি, আমি নিজেও একটু শেয়ার করি, আর তোমরা প্রত্যেককেই ক্লাসটা শেয়ার করে দিয়ে কমেন্টে লিখবা ডান। সবাই ক্লাসটা শেয়ার করে দিয়ে কমেন্টে লিখবা ডান। তো দেখতে পাচ্ছি অনেকেই ধীরে ধীরে আমাদের সাথে জয়েন করতেছে। তো আমরা সবাই মিলে একসাথে একটু চেষ্টা করি, সবাই মিলে একসাথে চেষ্টা করি যাতে আমরা একটা খুবই স্টুডেন্ট ওরিয়েন্টেড ক্লাস উপহার দিতে পারি। তোমাদের সহযোগিতা লাগবে। তোমরা একটু সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন করো। তোমাদের সবার সহযোগিতা লাগবে, তোমরা সবাই একটু বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। হ্যাঁ, আমরা সবাই মিলে একসাথে ইনশাল্লাহ ম্যাথটাকে অনেক সহজ করে তুলব। তারপর হচ্ছে আবির হোসাইন প্রান্ত অলোকে। আবির কেমন আছিস? আবির একটু সব ফ্রেন্ডদেরকে মেনশন করে দে। আবিরকে আমি অনেক বেশি পছন্দ করি, সবাইকে পছন্দ করি। মালিহা মাহমুদা, মালিহা তুমি তোমার সব বান্ধবীদের সব ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও প্লিজ। তারপর হচ্ছে আবু বকর সিদ্দিক কেমন আছিস ভাইয়া? আর সিদ্দিক তোদের ক্লাস শনিবারে, ফিজিক্সের ক্লাস কনফার্ম ব্যাচের ক্লাস শনিবারে। তারপরে হচ্ছে বাঁধন অধিকারী, বাঁধন কেমন আছিস? তারপরে হলো আমাদের সাথে অনেকে জয়েন করতেছে। আশফাকুর রহমান আদিব, ওয়ালাইকুম সালাম ভাইয়া, দ্যাটস ওকে। একটু সবাই সবার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও না। ফার্স্ট ক্লাসে কে ছিলা? তারপর হচ্ছে মনিরা আক্তার তৃষা, ওয়ালাইকুম সালাম ভাইয়া। তারপর হচ্ছে তোদের কি মাত্র একজন দুইজন করে বন্ধু? আমি তো অবাক হয়ে যাচ্ছি রে। এইচএসসি পড়াকালীন সময় আমার একটা বিশাল গ্যাং ছিল। হ্যাঁ, আমি ভালো কাজ করতাম, খারাপ কাজ করতাম না, দুষ্টামি করতাম, বিশাল গ্যাং। এবং এটা অ্যাটলিস্ট 50-55 জনের একটা গ্যাং। যে জায়গায় যাইতাম সবাই মিলে একসাথে যাইতাম। আর তোদের বন্ধু বান্ধব মাত্র একজন দুইজন, এটা কি মেনে নেওয়া যায়? আবু বকর সিদ্দিক, হ্যাঁ ওর ফ্রেন্ডদের মেনশন করতেছে, ভালো ছেলে। তারপর হচ্ছে জিহাদ, ও আল্লাহ, জিহাদ ফরম নিউ ক্যালিফোর্নিয়া, ঠিক আছে, জিহাদ ফরম নিউ ক্যালিফোর্নিয়া। তারপর হচ্ছে এই জায়গায় আবু বকর সিদ্দিক সাতক্ষীরা কি সুন্দরবন না চিংড়ি? তারপর হচ্ছে রাজবাড়ি, বাঁধন অধিকার রাজবাড়ি, রাজাদের এলাকা, দ্যাটস গ্রেট। তারপর হচ্ছে আমিনা আক্তার, ওয়ালাইকুম সালাম ভাইয়া। তারপর হচ্ছে পূজা রানী, আরে পূজা রানী, হামরা বইগলের সোল পুটি মাছ মারিবে যায় মারিয়ে নি, কি বলো? হামরা বইগলের সোল পুটি মাছ মারিবে যায় মারিয়ে নি বইল, গ্রেট। তাহলে আমিনা আমি অনেক ভালোবাসি ভাইয়া। মেহেদি হাসান, ওয়ালাইকুম সালাম। হুমায়রা রশিদ খুবই ভালো মেয়ে, ও শেয়ার করে দিছে। তোমরাও সবাই শেয়ার করে দিয়ে সবাই অনেক অনেক ভালো হয়ে যাও। এমনিতে তোমরা ভালো, আরও ভালো হয়ে যাও শেয়ার করে দিয়ে। তারপরে হচ্ছে নিশাদ মৌ, ওয়ালাইকুম সালাম ভাইয়া। বাঁধন অধিকারী, তারপর আমাদের সাথে আরও অনেকে জয়েন করতেছে। আবু বকর সিদ্দিক, হ্যাঁ থ্যাংক ইউ। আর তোমরা যারা ইন্টিগ্রেশনের 2টা ক্লাস করো নাই, তারা ওই ইন্টিগ্রেশনের 2টা ক্লাস করে নিও। আমরা এর মাঝেই আমরা ইন্টিগ্রেশনের 3rd ক্লাসটাও শুরু করবো ইনশাল্লাহ। তো এখানে হচ্ছে, তো আমরা এখন আস্তে ধীরে ক্লাসগুলো শুরু করি। হ্যাঁ বাঁধন অধিকারী, তোমার কথা বলতেছি তো ভাইয়া, তুমি অনেক ভালো ছেলে। তো আজকে আমরা আস্তে ধীরে ধীরে ক্লাস শুরু করি। ওকে, সুদীপ্ত আমি অনেক ভালো আছি ভাইয়া, তুই না আসতে চাইছিলি, তোকে মিস করি, তুই আসলি না কেন? তারপরে হচ্ছে আশা আছে, স্টার জেরিন আশা। তো আচ্ছা ঠিক আছে, আমরা আস্তে ধীরে শুরু করি। দেখো, আমরা সরল লেখার ধীরে সুস্থে প্রত্যেকটা টপিক একটু পড়ার চেষ্টা করব। অবশ্যই এমসিকিউ স্পেশাল ক্লাস হবে,
আমাদের গুচ্ছ সমন্বিত কৃষি স্পেশাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এমসিকিউ এর জন্য স্পেশাল ক্লাস হবে, এইচএসসি এমসিকিউ এর জন্য স্পেশাল ক্লাস হবে। তো এখানে তোমার ফার্স্ট যে কোশ্চেনটা, এটা অনেক বড় একটা প্রশ্ন, আমি গত ক্লাসে বলছিলাম এইটার টেকনিকটা আমি আজকে শিখাই দিব। একটি সমবাহু ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 0, -4 আর 0, 4। তোমাকে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে, তৃতীয় শীর্ষবিন্দু। প্রথমে ফার্স্ট অফ অল তুমি যে কাজটা করবা, তুমি এটার টেকনিকটা হলো, এটা 0, 4 আছে না, এটাকে তুমি উল্টাই দিবা, তাহলে এটা 4, 0 দিবা। সামনে এটা মাইনাস প্লাস দুটোই আছে, তার মানে এটা হবে প্লাস মাইনাস। এবার এই যে যেটা সংখ্যা তার সামনে একটা √3 বসাই দিবা, তার সাথে একটা √3 বসাই দিবা, যেটা সংখ্যা সেটার সামনে একটা √3 বসাই দিবা। আমি আবারও বলতেছি, এখানে তোমাকে কি করতে হবে, এখানে 0, 4 দেওয়া আছে, তাহলে তুমি উল্টাই দাও, তাহলে 4, 0, একটা প্লাস একটা মাইনাস, এই কারণে তুমি সামনে এখানে একটা দেখো প্লাস মাইনাস, তারপর যেটা সংখ্যা তার সামনে তুমি একটা √3 দাও। তাহলে এটা শুধুমাত্র কিসের জন্য, যদি দুইটারই একটা কমন বিন্দু 0 হয়, এই ধরনের অঙ্কের জন্য টেকনিক। আর তোমার বইগুলোতে এই ম্যাথটাই দেওয়া আছে। তো এখানে তুমি একটা জিনিস খেয়াল করো তো দেখি, তাহলে একটা বিন্দু যদি 5,0 আর একটা বিন্দু যদি -5,0 হয়, তাহলে তৃতীয় শীর্ষবিন্দু কত হবে তোমরা আমাকে বলো। তাহলে সমবাহু ত্রিভুজের তৃতীয় শীর্ষ কত হবে, সমবাহু ত্রিভুজের তৃতীয় শীর্ষ কত হবে, সমবাহু ত্রিভুজের তৃতীয় শীর্ষ কত হবে, সবাই আনসার করতে থাকো। আমি জানি আমার সবগুলা প্রাণপ্রিয় ছোটো ভাই ছোটো বোন এই প্রশ্নটার উত্তর করতে পারবে যে আমাদের সমবাহু ত্রিভুজের তৃতীয় শীর্ষটা কত হবে। তাহলে এখানে এই সমবাহু ত্রিভুজের তৃতীয় শীর্ষ হবে, সবাই সঠিক উত্তর করতেছো, দ্যাটস গ্রেট, আমারও অনেক ভালো লাগতেছে। ফার্স্ট অফ অল তুমি উল্টাই দাও, উল্টাই দিলে এটা কি হবে, তাহলে এটা হবে 0, +-5, 0, +-5। তো আমাদের এখানে কথাটা কি ছিল, যেটা সংখ্যা তার সামনে একটা কি বসাবো, যেটা সংখ্যা তার সাথে আমরা একটা √3 বসাবো। তাহলে 0, +-√3, 0, +-√3। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা জানাও 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 জানাও। ওকে, তাহলে আমরা এটা বুঝে গেছি। আমরা এখন আস্তে ধীরে লেখো, সমান সমান হলে সমান সমানভাবে পরিবর্তিত হবে। একটা লাইন লেখো যে সমান সমান হলে সমান সমানভাবে পরিবর্তিত হবে, সমান সমান হলে সমান সমানভাবে পরিবর্তিত হবে। ধরো এই জায়গায় তোমার একটা প্রশ্নটা হচ্ছে এরকম, একটা কোশ্চেন তোমার এরকম একটা প্রশ্ন তোমার দেওয়া আছে যে এবি রেখার সমত্রিখণ্ডক বিন্দুদ্বয়, সমত্রিখণ্ডক বিন্দুদ্বয় কত কত 3, -5 এবং 7, -8, 7, -8। এ ও বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, এ ও বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এ ও বি বিন্দুর স্থানাঙ্ক তোমাকে বের করতে বলছে। তাহলে আমি একদম সিম্পলভাবে প্রত্যেকটা ম্যাথ একটু দেখার চেষ্টা করি। তাহলে এখানে এ আর বি, আমার কি এখানে এ আর বির স্থানাঙ্ক দেওয়া আছে ভাইয়া বলো? আমার কিন্তু এখানে এ আর বির স্থানাঙ্ক দেওয়া নাই। এখানে কি দেওয়া আছে, সমত্রিখণ্ডক বিন্দুদ্বয় দেওয়া আছে, সমত্রিখণ্ডক বিন্দুদ্বয় আছে। কত কত দেওয়া আছে, একটা হচ্ছে আমার 3, -5 এবং আরেকটা কত, আরেকটা কত হচ্ছে আমাদের 7, -8, 7, -8। তো তুমি একটা জিনিস চিন্তা করো, দেখো এই অংশ, এই অংশ, এই অংশ, এই তিনটা অংশ কি সমান না? যেহেতু এই দুইটা সমদ্বিখণ্ডক বিন্দু, এই তিনটা অংশ সমান কিনা সবাই আমাকে বলো, এই তিনটা অংশ সমান কিনা? যে এই অংশ, এই অংশ, এই অংশ সমান। তাহলে যেহেতু এরা সমান, তাই এরা যেহেতু সমান, তাই এরা সমান সমানভাবে পরিবর্তিত হবে।
সমান সমানভাবে পরিবর্তিত হবে মানে কি, তারা সমান সমানভাবে বাড়বে অথবা সমান সমানভাবে কমবে, সমান সমানভাবে বাড়বে অথবা সমান সমানভাবে কমবে। তো তুমি একটা জিনিস চিন্তা করো, দেখো আমি এই দিকে যাওয়ার চেষ্টা করি, আমি বি বিন্দুর স্থানাঙ্ক বের করবো এক্স কমা ওয়াই। দেখো এখানে 3 7 কত বাড়লো, দেখো 3 7 মানটা কত হইলো, বাড়লো। কত বাড়ছে, 4 বাড়ছে, 4 বাড়ছে। তাহলে এ পাশেও এক্স এর স্থানাঙ্কটা কি হবে, এ পাশেও এক্স এর স্থানাঙ্কটা 4 বাড়বে, কারণ এ পাশ থেকে এ পাশে গেলে যেহেতু 4 বাড়ছে, তাহলে এটাও আমাদের 4 বাড়বে। তাহলে 7 যদি আরও 4 বাড়ে তাহলে কত হবে, 11 হবে। তাহলে 7 যদি 4 বাড়ে তাহলে আমাদের 11 হবে। তাহলে এবার আমি ওয়াই স্থানাঙ্কটা বের করব। দেখো এখানে -5 এর সাথে কত, দেখো এই জায়গায় তুমি চিন্তা করো, -5 এর সাথে কত, -8। -5 এর সাথে -8 মানে কত হইল, তোমার 3 কমে গেল। -5 এর সাথে -8, এই জায়গা থেকে -5 এর সাথে -3 যোগ করলে -8 হয়। তাহলে এ পাশেও তোমার কি করতে হবে, এ পাশেও আমাদের তাহলে আরও 3 কমে দিতে হবে। -8 আরও 3 কমে গেলে এটা কত হবে, -8 আরও 3 কমে গেলে কত হবে, -8 আরও 3 কমে গেলে কত হবে, -8 আরও 3 কমে গেলে হবে -11। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, এটা একটু ভাইয়াকে জানাই দাও, এটা একটু ভাইয়াকে জানাই দাও, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। তাহলে মানে সমান যদি হয় তাহলে তারা সমান সমানভাবে পরিবর্তিত হবে, সমান সমানভাবে পরিবর্তিত হবে, এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। এখানে আমরা যদি তাহলে এই এ বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই, এই বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে আমরা এ পাশ থেকে এ পাশে আসবো, এ পাশ থেকে এ পাশে আসবো, ঠিক আছে। তাহলে দেখো এক্স স্থানাঙ্ক কি হয়েছে, 7 থেকে 3 হয়েছে। তাহলে 7 থেকে 3 হয়েছে মানে কত হয়ে গেছে, 7 থেকে 3 হয়ে গেছে মানে 4 কমে গেছে, 7 থেকে 3 হয়ে গেছে তার মানে আমাদের 4 কমে গেছে। তাহলে এ পাশেও কি হবে, এ পাশেও আমাদের 4 কমে যাবে, 4 কমে যাবে। এই যায় দেখো 7 থেকে 3 হয়েছে তার মানে আমাদের 4 কমে গেছে। তাহলে 3 থেকে যদি আরও 4 কমে যায় তাহলে কত হবে, -1 কমা। এরপরে দেখো এখানে আমরা যদি চিন্তা করি ওয়াই স্থানাঙ্ক, এক্স স্থানাঙ্ক নিয়ে তো আমরা খেললাম, এখন আমরা ওয়াই স্থানাঙ্ক নিয়ে খেলবো। তাহলে এই জায়গায় তুমি খেয়াল করো, এখানে -8 থেকে -5, -8 থেকে -5, তাহলে -8 থেকে -5 এটা কি হয়ে গেছে, -8 এর সাথে 3 যোগ করলে -5 হয়, -8 এর সাথে 3 যোগ করলে -5 হয়। তাহলে এই -5 এর সাথে তাহলে এ পাশেও কী করতে হবে, এখান থেকে এখানে আসলে যেহেতু 3 যোগ করতে হয়, তাহলে এখান থেকে এখানে আসলেও আমাকে 3 যোগ করতে হবে। তাহলে বলো -5 এর সাথে 3 যোগ করলে কত হবে, -5 এর সাথে 3 যোগ করলে হবে এটা তোমার -2, -5 এর সাথে 3 যোগ করলে হবে -2। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা একটু ভাইকে জানাই দাও, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা একটু ভাইকে জানাই দাও। সবাই কি বুঝতে পারছি ভাইয়া, বলো সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা। এবং কেমন লাগলো এটা আমাকে একটু জানাও, যে হচ্ছে এই যে লজিকটা বিশাল বিশাল অঙ্ক করার পরিবর্তে এই যে আমরা এখানে যে লজিকটা দেখাইলাম যে সমান সমান হলে তারা একইভাবে পরিবর্তিত হবে, এটা দিয়ে কিন্তু তুমি অনেক বড় অঙ্ক অনেক ছোট করে ফেলতে পারবা। এই যে আমি জাস্ট তোমাকে যে এই একটা লাইনের যে লজিক দেখাইলাম, আমি তোমাকে একটু আগে যে একটা লাইনের লজিক দেখাইলাম, এটা দিয়ে তুমি 5টা টাইপের ম্যাথ খুব ইজিলি সলভ করতে পারবা, 5টা টাইপের ম্যাথ খুব ইজিলি সলভ করতে পারবা, দেখে দেখে আনসার করতে পারবা। একটু আমাকে বলো যে সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। একইভাবে পরিবর্তিত হবে, যেমন আমরা যখন এক্স স্থানাঙ্ক চিন্তা করব তখন শুধুমাত্র এক্স নিয়ে ভাবতে হবে। যেমন আমরা এখানে কি বলছি, এক্স স্থানাঙ্কের ক্ষেত্রে দেখো এই জায়গায় 7 থেকে কোথায় আসছে, 7 থেকে আমাদের 3-এ আসছে, 7 থেকে 3-এ আসছে, 7 থেকে 3-এ আসা মানে কি হয়ে যাওয়া, 4 কমে যাওয়া। ভাই 7 থেকে 3-এ আসছে মানে 4 কমে গেছে, তাহলে এ পাশেও কী হয়ে যাবে, 4 কমে যাবে। তা 3 থেকে 4 কমে গেলে কত হবে, -1 হবে। 3 থেকে 4 কমে গেলে -1 হবে। ওয়াই স্থানাঙ্কের ক্ষেত্রে কী গণনা করছে, -8 থেকে -5 আসছে মানে 3 বেড়ে গেছে, -8 থেকে -5 তার মানে এখানে 3 বেড়ে গেছে।
3 যোগ হয়েছে, তাহলে এবার -5 এর সাথেও কত যোগ হবে? 3 যোগ হবে। তাহলে -5 এর সাথে 3 যোগ করলে কত হবে? -2 হবে। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা? তার মানে এ বিন্দুর স্থানাঙ্ক -1 -2, আবার বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 11, -11, 11, -11। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান। আমাকে একটু জানান যে সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা। তো এখন এটা যদি আমরা বুঝি তাহলে দ্যাটস গ্রেট। আমরা এখন পরের পার্টে একটু আমরা যাব, নেক্সট পার্টে আমরা একটু যাব। দেখো যে হচ্ছে এই জায়গায় দেখি সমান 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 হলে তারা সমান সমানভাবে পরিবর্তিত হবে। আমরা বেশ কিছু ম্যাথ করি এটা দিয়ে এখন আমরা বেশ কিছু ম্যাথ করব। এখন তোমরা কি কেউ বলতে পারবা যে কোন কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল? কেউ কি বলতে পারবেন যে হচ্ছে কোন কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল? কোন কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল? কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল? বলো তো দেখি, কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল? এই জায়গায় আমাদের বর্গ, রম্বস, আয়ত, সামান্তরিক, এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। বর্গ, রম্বস, আয়ত, সামান্তরিক, তাহলে এই চতুর্ভুজগুলোর বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। বর্গ, রম্বস, আয়ত, সামান্তরিক, এদের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। তো এখানে আমাদের যে হচ্ছে আমরা এই বর্গ, রম্বস, আয়ত, সামান্তরিকের জন্য এই জিনিসগুলো একটু অ্যাপ্লাই করার চেষ্টা করব। এখানে রম্বসের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, কি কি? 1 1, 4 4, 5 6। তাহলে একটা বিন্দু হচ্ছে আমাদের 1 1, আরেকটা বিন্দু হচ্ছে আমাদের 4 4, আরেকটা বিন্দু হচ্ছে আমাদের 5 6। মানে আমরা একই পাশ থেকে বিন্দুগুলো বসাইতে থাকবো। এই যে একই পাশ থেকে আমি বিন্দুগুলো বসাইতেছি, তাহলে আমার এখানে এই যে চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক কত এটা আমাকে বের করতে হবে। চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক কত এটা আমাকে বের করতে হবে। তো তুমি খেয়াল করো যে আমাদের এই বাহু আর এই বাহু কি সমান না? সবাই আমাকে বলো, এই বাহু আর এই বাহু কি সমান না? তাহলে যেহেতু এই বাহু আর এই বাহু পরস্পর সমান ও সমান্তরাল, তার মানে তারা সমান সমানভাবে পরিবর্তিত হবে, রাইট? যেহেতু এই বাহু আর এই বাহু পরস্পর সমান ও সমান্তরাল, তার মানে তারা সমান সমানভাবে পরিবর্তিত হবে, ঠিক কিনা? তার মানে তারা সমান সমানভাবে পরিবর্তিত হবে। এই বাহু আর এই বাহু যেহেতু পরস্পর সমান ও সমান্তরাল, তার মানে তারা সমান সমানভাবে পরিবর্তিত হবে, সমান সমানভাবে পরিবর্তিত হবে। তো তুমি খেয়াল করো যে হচ্ছে এখানে 4 5 কি হইলো? তাহলে 4 থেকে দেখো আমি এই যে আমাকে উপর থেকে নিচে যাইতে হবে, নিচ থেকে উপরে যাইতে হবে। তাহলে আমি নিচ থেকে উপরে গেলাম, তাহলে 4 5 কত বাড়লো? 1 বাড়লো। তাহলে এটাও কি হবে? এক্স স্থানাঙ্ক 1 বাড়বে। তাহলে 1-এর সাথে যদি 1 বাড়ে তাহলে এটা কত হবে? 2 হবে, 2 হবে, কমা। এবার দেখো আমার কি করতে হবে? নিচ থেকে উপরে যাইতে হবে। তাহলে নিচ থেকে উপরে গেলে এখানে কত বাড়ে? নিচ থেকে উপরে গেলে আমার এখানে 2 বাড়ে। নিচ থেকে উপরে গেলে আমাদের এখানে 2 বাড়ে। তাহলে এখানেও কত বাড়বে? এখানেও আমাদের 2 বাড়বে। তাহলে 1-এর সাথে যদি 2 বাড়ে তাহলে কত হবে? 1-এর সাথে 2 বাড়লে 3 হবে। তার মানে আমাদের চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2, 3। চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 2, 3। আমার সব প্রাণপ্রিয় লক্ষ্মী ছোট ভাই ছোট বোন ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা এটা আমি একটু জানতে চাই, যে সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা একটু আমি জানতে চাই যে সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। এবং এই লজিকটা তোমাদের কেমন লাগছে? এই লজিকটা তোমাদের কেমন লাগছে? সবাই একদম পরিষ্কারভাবে বুঝতে পারছো কিনা একটু ভাইয়া জানতে চাই। হ্যাঁ, সবাই বুঝতে পারছি তো ভাইয়া? আচ্ছা, তোমরা যদি সবাই বুঝে থাকো তাহলে দ্যাটস গ্রেট, সুন্দর। এখন আমরা পরের প্রশ্নটা দেখো, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল, আমরা সেই প্রবলেমটাও এখন আমরা সলভ করব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রবলেমটাও আমরা খুব সুন্দর করে সলভ করে ফেলবো। এই জায়গায় পড়াশোনা খুবই সহজ ভাইয়া, খুবই সহজ। তো তোমাকে এখানে একটা রম্বস বলছে, এটা হলো ধরো পি, তারপরে হচ্ছে কিউ, এরপরেরটা হলো আর, এরপরেরটা হলো এস, তাই না? এরপরটা এস। তাহলে পি কত আমাদের 2,5, কিউ কত হচ্ছে আমাদের 5,9, আর কত এটা আমাকে বের করতে হবে। হ্যাঁ, এস কত? এস হচ্ছে আমাদের 6,8। তাহলে দেখো আমাকে আর বের করতে গেলে কোথায় আসতে হবে? নিচের দিকে আসতে হবে। তাহলে আর বের করতে গেলে আমাকে নিচের দিকে আসতে হবে। তাহলে নিচের দিকে আসতে হবে। তাহলে আমি নিচের দিকে আসি। তাহলে তুমি খেয়াল করো, নিচের দিকে তুমি যদি আসতে চাও তাহলে এখানে কি করা লাগতেছে? এখানে দেখো 2 থেকে তুমি নিচের দিকে আসো, তাহলে এখানে কি হয়েছে? 2 থেকে নিচের দিকে আসলে এখানে কি হয়েছে? এখানে তোমার 3 বেড়ে গেছে, কারণ 2 থেকে নিচের দিকে আসলে 5, তার মানে 3 বেড়ে যায়। তাহলে এখানেও কি হবে? 3 বেড়ে যাবে। তাহলে 6 থেকে যদি 3 বাড়ে তাহলে কত হবে বলো? 9। 6 থেকে 3 বাড়লে এটা হবে 9। এবার খেয়াল করো, 5 থেকে 9, তাহলে এখানে কি ঘটনা ঘটলো? 5 থেকে 9 এখানে কি ঘটনা ঘটলো? 5 থেকে 9 এখানে আমাদের 4 বেড়ে গেছে। 5 থেকে 9 আমাদের এখানে কি বলছে? 4 বেড়ে গেছে। তাহলে এক্ষেত্রেও আমাদের কত বেড়ে যাবে? এক্ষেত্রেও আমাদের কি হবে? এক্ষেত্রেও আমাদের 4 বেড়ে যাবে। তাহলে 8-এর সাথে যদি আমার 4 বেড়ে যায় তাহলে আমাদের উত্তর কত হবে? তাহলে 8-এর সাথে 4 বেড়ে গেলে আমাদের উত্তর হবে 12। তার মানে আমাদের চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 9,12। আমার সব প্রাণপ্রিয় ছোট ভাই ছোট বোন বুঝতে পারছে কিনা? এবং এই ম্যাথগুলো তো প্রায় আসেই, তারা প্রশ্ন আসার সাথে সাথে তারা উত্তর করতে পারবে কিনা আমি একটু জানতে চাই, যে সবাই পারবা কিনা বলো, সবাই আনসার করতে পারবা কিনা এটা আমাকে একটু জানাও। তো এখন এই জায়গায় আমরা যদি খেয়াল করি যে এটা আমরা সবাই বুঝে গেছি, দ্যাটস গ্রেট। তো এখানে আমরা আরেকটা জিনিস নিয়ে কথা বলবো। তুমি দেখো যে তুমি যদি এটা এভাবেও যদি করতা তাও কিন্তু হইতো। এভাবেও বের করলে তোমার আনসার সেমই আসতো, যে ভাইয়া আপনি সবসময় উপর নিচ করতেছেন, এই পাশে কি যাওয়া যাবে না? যাবে। এটা হলো 2,5, পি হলো 2,5, তাই না? এখানে কিউ হচ্ছে ধরো 5,9, তারপরে এখানে আর এর মান আমরা জানি না, আর এস এর মান হচ্ছে 6,8। তাহলে তুমি খেয়াল করো তোমার কোন দিকে যাওয়া লাগতেছে? তোমার এবার এই দিকে যাওয়া লাগতেছে, এখান থেকে এই দিকে যাওয়া লাগতেছে। তাহলে তুমিও কি করবা? এখান থেকে তুমি এই দিকে যাবা। তাহলে এখান থেকে এই দিকে গেলে তোমার কি হচ্ছে? 3 বাড়তেছে। তাহলে এটাও কি হবে? 3 বাড়বে। তাহলে দেখো এই যে 2 থেকে 5, তার মানে 3 বাড়তেছে। তাহলে 6 থেকে 3 বাড়বে, তার মানে কত হবে? 9 হবে। তারপরে দেখো 5, 9, তাহলে এখানে কি হয়েছে? 4 বেড়ে গেছে। তাহলে 8 এই দিকে যাবে, তাই না? এটা এইদিকে, এটাও এইদিকে, তাহলে এটাও 4 বেড়ে যাবে। তাহলে 8 যদি আমাদের 4 বেড়ে যায় তাহলে কত হবে? 12 হবে। তার মানে তুমি যেইভাবেই নাও অঙ্কের উত্তর হবে সেম, অঙ্কের উত্তর আসবে সেম। সবাই বুঝতে পারছি তো ভাইয়া? সবাই বুঝতে পারছি? সবাই ক্লিয়ারলি বুঝছি? সবার কি ক্লিয়ার বলো? সবার ক্লিয়ার কিনা? দেখো আমরা এবার পরের ম্যাথটাতে পরের অঙ্কটা আমরা একটু সলভ করব। পরের ম্যাথটা আমরা একটু সলভ করব। তো এখন আমি তোমাকে আরেকটা যে জিনিস বলতে চাই সেটা হচ্ছে আমরা ক্ষেত্রফল বের করার কনসেপ্টটা আমরা একটু শিখবো এর মধ্যে, যে আমরা কিভাবে ক্ষেত্রফল বের করি। আমরা বাংলা সিনেমায় কিন্তু একটা গান আছে যে সবার জীবনে প্রেম আসে, তাই না? বাংলা সিনেমায় একটা গান আছে কিন্তু, যে সবার জীবনে প্রেম আসে। তো এখন হ্যাঁ, সবার জীবনে প্রেম আসে, প্রথম প্রেম, দ্বিতীয় প্রেম, তৃতীয় প্রেম। তাহলে এই যে কিন্তু একটা কথা আছে, সবার জীবনে প্রেম আসে সত্য, কোন প্রেমের স্মৃতি ভোলা যায় না বলো? কোন প্রেমের স্মৃতি ভোলা যায় না? তাহলে এই জায়গায় হাফ ইন্টু বলো, কোন প্রেমের স্মৃতি ভোলা যায় না? তোমাকে বলা হলো 3, হ্যাঁ, -4, 1,
7,4 বিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এই বিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে এটা আমাকে একটু বের করতে হবে। দেখো আমরা এখানে যে জিনিসটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে এখানে আমাদের যে কাজটা করতে হবে, এখানে যে বিন্দুগুলো দেওয়া থাকবে আমরা এই বিন্দুগুলো পরপর লিখব। এই বিন্দুগুলো আমরা পরপর লিখব। কিভাবে লিখব? যে ক্ষেত্রফল বের করতে বলুক, সেটা তোমার ত্রিভুজের ক্ষেত্রফল হোক, চতুর্ভুজের ক্ষেত্রফল হোক, পঞ্চভুজের ক্ষেত্রফল হোক, ষড়ভুজের ক্ষেত্রফল হোক, মানে যার ক্ষেত্রফলই তোমাকে বের করতে বলবে তুমি সেই বিন্দুগুলো পরপর লিখে ফেলবা। সেই বিন্দুগুলো পরপর লিখে ফেলবা। তাহলে এই জায়গায় তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি সেই বিন্দুগুলো একটু পরপর লেখো, আমরা লিখি। তাহলে এই যে 3, 3, -4, 1, 7, 4, তাহলে আমরা এই বিন্দুগুলো পরপর লিখলাম। লেখার পরে আমাদের কি করতে হবে? লেখার পরে ওই যে আমরা বললাম যে কোন প্রেমের স্মৃতি ভোলা যায় না? প্রথম প্রেমের স্মৃতি ভোলা যায় না। তাহলে আমাদের প্রথম প্রেম কত ছিল? প্রথম প্রেম আমাদের ছিল হচ্ছে 3, 3। তাহলে এই যে প্রথম প্রেম যেটা সেটা আমরা আবার লিখব, সেটা আমরা আবার লিখব। মানে প্রথম প্রেমটা কি করব? প্রথম বিন্দুটা আবার লিখব। হ্যাঁ, আর ক্ষেত্রফল মানে সামনে কি হবে? একটা হাফ হবে। তাহলে এই যে হাফ ইন্টু, এরপরে আমরা কি করব? সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট মাইনাস এখানে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এখানে ক্লোজ করব। তাহলে এই পাশে কি বসবে? এখানে বসবে হচ্ছে এই দিকের কর্ণগুলো, এই দিকের কর্ণগুলো। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে বসবে এই দিকের কর্ণগুলো। তাহলে এই দিকের কর্ণ দেখো 3 একে 3, তাহলে প্রথমটা হলো 3 যোগ, তারপরটা দেখো -4 -4, তাহলে কত হবে? -4 × 4, এটা হবে -16। তারপরটা কত? 7 × 3 কত? 7 × 3 হলো 21, 7 × 3 হচ্ছে 21। তাহলে এটা হলো এ পাশের কর্ণগুলো আমরা গুণ করে যোগ করে দিলাম। এরপরে হচ্ছে আমাদের কি? বিয়োগ, সূত্রের বিয়োগ। এবার আমার কোন পাশের কর্ণগুলো নিতে হবে? তাহলে এবার আমাকে কোন পাশের কর্ণগুলো নিতে হবে? এবার আমাকে নিতে হবে হচ্ছে অপর পাশের কর্ণগুলো। তাহলে এই কর্ণটা কত হয়? এই কর্ণটা দেখো 3 × -4 হচ্ছে -12, তারপর 1 × 7 কত? 1 × 7 হচ্ছে 7 +7, তারপরটা তুমি খেয়াল করো 4 × 3 কত? 4 × 3 হচ্ছে +12, 4 × 3 হচ্ছে আমাদের +12। তাহলে ক্যালকুলেশন করলে তোমার কত আসতেছে দেখো তো। তাহলে হাফ ইন্টু এখানে তোমার আসতেছে হচ্ছে 3 আর 21 24 থেকে 16 বাদ দিলে 8 -12 আর 12 কাটা, এখানে থাকে হলো 7। তার মানে ক্ষেত্রফল কত আমাদের? হাফ বর্গ একক। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে হাফ বর্গ একক। এভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ সবার ক্ষেত্রফল বের করতে পারবো। তোমরা আমাকে এটা নিশ্চিত করো যে তোমরা ফুল প্রসেসটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। পুরো প্রসেসটা তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা একটু ভাইকে জানাই দাও যে ভাইয়া আমি এই সম্পূর্ণ প্রসেস একদম ক্লিয়ারলি বুঝছি, আমার মাথায় ঢুকে গেছে। ক্ষেত্রফল বের করার সিস্টেমটা কি? হাফ ইন্টু এই পাশের কর্ণ বিয়োগ এই পাশের কর্ণ, একদম সিম্পল। আর আমাদের ক্ষেত্রফল বের করার জেনারেল প্রসেসটা কি? যে জাস্ট প্রথম প্রেমের স্মৃতি ভোলা যায় না। তার মানে প্রথম বিন্দু যেটা সেটা তোমাকে আবার লিখতে হবে। সেটা তোমাকে কি করতে হবে? সেটা তোমাকে আবার লিখতে হবে। তার মানে এই যে আমি লিখলাম সবগুলা বিন্দু পরপর লিখলাম, 3, 3, -4, 1, 7, 4 আমি লিখলাম। লেখার পরে প্রথম বিন্দু যে 3, 3 সেটা আমি আবার লিখলাম। তাহলে হাফ ইন্টু, দেখো আমরা ক্যালকুলেশন করলে কি পাইলাম? হাফ বর্গ একক। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা একটু ভাইকে জানাই দিই। তো এটা এই নিয়ম দিয়ে আমরা ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ সবার ক্ষেত্রফলই বের করতে পারবো। তো ফর এক্সাম্পল আমরা এখানে দেখি যে এই জায়গায় তোমাকে যদি বলা হয়, একটু আগে আমরা যে ম্যাথটা করলাম এই ম্যাথে তোমাকে একটু আমাকে বলো 7 নম্বরের চতুর্থ শীর্ষ কত বের হয়েছিল? একটু আমাকে জানাও তো দেখি।
তাহলে 7 নম্বরে আমাদের চতুর্থ শীর্ষটা কত বের হয়েছিল? একটু আগে আমরা অঙ্কটা করছি। চতুর্থ শীর্ষটা কত বের হয়েছিল? চতুর্থ শীর্ষ কত বের হয়েছিল? একটু আমাকে জানাও যে চতুর্থ শীর্ষ কত বের হয়েছিল। বলো, চতুর্থ শীর্ষ কত বের হয়েছিল? তাহলে আমাদের এখানে চতুর্থ শীর্ষ 1 6 5 বাড়ছে, তার মানে এখানে 4ও 5 বাড়বে। তার এটা ছিল হলো 9, সরি হ্যাঁ, তারপরে হচ্ছে 1 4 3 বাড়ছে, তাহলে এটাও কি বাড়বে, সরি এখানে 1 5 4 বাড়ছে, তাহলে এটাও 4 বাড়বে, মানে 8 9। তাহলে চতুর্থ শীর্ষ ভুল করছি নাকি? কর্ণ। তাহলে এটা তোমার কত হবে? চতুর্থ শীর্ষ হচ্ছে আমাদের তোমার এই জায়গায় 4 1, তাহলে এটা হবে 2,3। চতুর্থ শীর্ষ হচ্ছে আমাদের 2,3। আচ্ছা, আমরা এখানে চতুর্থ শীর্ষ 5 6, তাহলে আমাদের 4টা বিন্দু কত? 4টা বিন্দু হচ্ছে আমাদের লাস্টের চতুর্থ বিন্দুটা হচ্ছে 2 3, চতুর্থ বিন্দুটা হচ্ছে আমাদের 2 3, চতুর্থ বিন্দুটা হচ্ছে আমাদের 2 3, তাই না? চতুর্থ বিন্দুটা হচ্ছে আমাদের 2 3। তো তুমি এবার একটা জিনিস চিন্তা করো, চতুর্থ বিন্দু হচ্ছে আমাদের 2 3, তাহলে এই জায়গায় তাহলে এই রম্বসের ক্ষেত্রফল কত হবে? এই রম্বসের ক্ষেত্রফল কত হবে? তাহলে রম্বসের ক্ষেত্রফল আমরা কি করব? আমরা বিন্দুগুলো লিখব 1 1, তারপরে 4 4, তারপরে হচ্ছে 5 6, এরপরে 2 3। লেখার পরে আমাকে কি করতে হবে? প্রথম বিন্দুটা আবার, তার মানে এই যে 1 1, এটা আবার প্রথম বিন্দু আবার। আর ক্ষেত্রফল বের করতে গেলে সামনে একটা কি লাগবে? ক্ষেত্রফল বের করতে গেলে সামনে আমাদের একটা হাফ লাগবে। ক্ষেত্রফল বের করতে গেলে সামনে একটা হাফ লাগবে। তা তুমি ক্যালকুলেশন করে বের করো তো দেখি যে আমাদের এখানে ক্ষেত্রফল কত একক হয়। তাহলে এখানে তোমরা ক্যালকুলেশন করে বলো যে হচ্ছে আমাদের ক্ষেত্রফল কত একক হয়। তাহলে এখানে ক্ষেত্রফল বের করার লজিকটা কি? আমরা হাফ আছে, হাফ দিব, এরপরে আমরা কি দিব? সেকেন্ড ব্র্যাকেট দিব, হ্যাঁ এটা হলো ফার্স্ট ব্র্যাকেট, এরপরে মাইনাস দ্বিতীয় ফার্স্ট ব্র্যাকেট হলো দ্বিতীয় কর্ণের জন্য। তাহলে এখানে প্রথম কর্ণের জন্য কত? দেখো দ্বিতীয় কর্ণের জন্য এটা মাইনাস, দেখো তাহলে এটা এই পাশের কর্ণগুলো যোগ করলে কত হয়? 4 4 যোগ, তারপরে 4 6 24 24, এরপরটা হলো 5 3 15 15, এরপরেরটা কত? 2 1 কে 2 2 1 কে 2। আর এবার বিয়োগ, এ পাশেরটা কত হবে? 4 যোগ 4 পাশে কত? হ্যাঁ দেখো 4 4 পাশে 20, তারপরে কত? তো 6 দুগুণে 12, লাস্টেরটা কত? 3 1 কে 3। তাহলে এখানে হাফ ইন্টু প্রথমটা কত আসতেছে? দেখো প্রথমটা তোমার আসতেছে হলো 4 24 28 2 30 15 45, 45 থেকে আমাকে কত বিয়োগ করা লাগতেছে? 4 20 24 12 36 3 39 39। তাহলে ক্যালকুলেশন করলে হাফ ইন্টু 6, তার মানে কত বর্গ একক বলো? তাহলে আমাদের আনসার হবে 3 বর্গ একক। 3 বর্গ একক। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা একটু ভাইকে জানাই দাও। প্রাচুর্য সঠিক বের করতে পারছো, থ্যাংক ইউ প্রাচুর্য। তারপর হচ্ছে মোহাম্মদ রায়হান সঠিক উত্তর বের করছিস, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে আবু বকর সিদ্দিক সঠিক উত্তর বের করছিস, মোহাম্মদ রায়হান সঠিক উত্তর বের করছিস। সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। তোমাকে পরপর ধরতে হবে, পরপর ধরতে হবে। এখানে কোনোটা ধরো সমস্যা নাই। তুমি ধরো এই জায়গায় তুমি এভাবে চিন্তা করো, এভাবে চিন্তা করো, এক পাশ থেকে যাইতে হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে চিন্তা করতে পারো। অথবা তুমি কি চিন্তা করতে পারো? তুমি চিন্তা করতে পারো যে হচ্ছে এইটা ফার্স্ট, এইটা সেকেন্ড, এইটা থার্ড, মানে পরপর চিন্তা করতে পারো। অথবা তুমি কিভাবে চিন্তা করতে পারো? অথবা তুমি চিন্তা করতে পারো এটা 1 নম্বর বিন্দু, এটা 2 নম্বর বিন্দু, এটা 3 নম্বর বিন্দু, বোঝেন নেই? মানে এক পাশ থেকে যাইতে হবে যে কোনটা আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড ধরবেন, কোনো সমস্যা নেই সেটা। কি কঠিন লাগতেছে সরলরেখা? বলো কঠিন লাগতেছে কি না? কঠিন লাগে একদম? পড়ালেখা কিন্তু ভাই একদম কঠিন না, খুবই সহজ।
তুমি বিলিভ মি, আমার সাথে থাকো, তুমি দেখবা আমি তোমাকে এতটুকু নিশ্চিত করতে পারবো, আমি তোমাকে যতটুকু শেখাবো সেটা তুমি সবচেয়ে সহজ প্রসেসে শিখবা, সহজ প্রসেসে শিখবা। আমি তোমাকে এটা নিশ্চিত করব, আমি তোমাকে যে কথাটা একবার বলবো, একবার বলার সাথে সাথে ইনশাল্লাহ সেই কথাটা তোমার মাথার মধ্যে গেঁথে যাবে। তোমার মনে হবে না যে এই জিনিসটা ভাইয়া আবার রিপিট করুক। যদি তুমি ক্লাসে মনোযোগী থাকো ইনশাল্লাহ, তাহলে কখনো মনে হবে না যে ভাইয়ার এই জিনিসটা রিপিট করা উচিত। আমি এতটুকু তোমাকে বলতে পারবো। একটা জিনিস মনে রাখবা, যে জিনিসটা তোমাকে অল্প সময়ে শেখা যায় সেটা তো বেশি সময় দেওয়ার কোনো যৌক্তিকতা নাই। এই জায়গায় আমরা আসি, তো আমরা ক্ষেত্রফল আমি সিস্টেমেটিক ওয়েতে একটার পর একটা, যেটার পরে যে টাইপ করানো উচিত সেটার পরে সেই টাইপ করাবো। তুমি যদি এরকম প্রত্যাশা করো যে ভাইয়া আমার যেখানে প্রবলেম, হ্যাঁ সেখানেই গিয়ে ওই ওই জিনিসটা টাচ করবে, তাহলে ভাইয়া ওটা ক্লাস হবে না। ব্যাপারটা কি বুঝছো? এখানে যদি 100 জন ক্লাস করে তাহলে তো 100 জনের জন্য 100টা জায়গায় যাইতে হবে। তো আমার ক্লাসের যে ধারা, যেটার পরে যেটা বললে তোমরা সবাই সঠিকভাবে বুঝতে পারবা, আমি সেটার পরে সেটাই আলোচনা করব। তুমি যদি আমাকে বলো যে ভাই এটা আলোচনা করেন, এটা আলোচনা করেন, এটা কিন্তু আসলে আমার দ্বারা পসিবল না, কারণ প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেমেটিক ওয়ে আছে। তো আমরা সেই সিস্টেমেটিক ওয়েতে আগাবো ইনশাল্লাহ। তো হচ্ছে আমরা আরেকটা যে জিনিস দেখার কথা সেটা আমরা একটু দেখি। তাহলে আমরা এটা ক্ষেত্রফল নিয়ে কথা বললাম। তো ক্ষেত্রফল নিয়ে কথা বললে তোমরা একটু এটা বের করে ফেলো তো দেখি। 32 নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা একটু বের করে ফেলো। 32 নম্বর কোশ্চেনের উত্তর তোমরা একটু বের করে ফেলো। 32 নম্বর প্রশ্নের উত্তর তোমরা একটু বের করে ফেলো। আর তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি মনে করো যে না আমি ভাইয়ের কাছে অনেক সহজভাবে শিখতেছি, ইজিলি শিখতেছি, হ্যাঁ এই জিনিসগুলো আমার ফ্রেন্ডরা জানলেও তারা উপকৃত হবে, যদি তুমি মনে করো যে না তুমি এখানে ক্লাসগুলো করে উপকৃত হচ্ছ, আমি তোমাদেরকে বলবো যে একটু তোমরা একটু অডিয়েন্সটা বাড়ানোর চেষ্টা করো। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারো, তোমাদের বন্ধুদের এই ক্লাসগুলো সম্পর্কে মানে বলতে পারো যে দোস্ত তুই এখানে আয়, আশা করি তুই সহজে শিখতে পারবি, তাই না? যে হচ্ছে তোমরা এই কাজগুলো কিন্তু করতে পারো, তুমি না করলে আমার কোনো আপত্তি নাই, বাট মনে হয় এটা তোমার করা উচিত। তো যাই হোক, এখানে আমরা এটার আনসারটা একটু বের করার চেষ্টা করো। তোমাদেরকে ছোট্ট একটা কাজ দিলাম, হ্যাঁ। তো এবার এই জায়গায় তোমরা সবাই বলতেছো যে এটার উত্তর হবে বি, এটার উত্তর হবে বি, দ্যাটস গ্রেট, বি উত্তর হবে। তার মানে তোমরা বুঝে গেছো, তাহলে এটার উত্তর হবে বি। তো তার আগে আমি বলি যে হচ্ছে সরলরেখা, একটা সরলরেখা কি কোনো ক্ষেত্র তৈরি করে? সবাই আমাকে বলো, একটা সরলরেখা কি কোনো ক্ষেত্র তৈরি করে? সরলরেখা কি কোনো ক্ষেত্র তৈরি করে বলো তো? সরলরেখা কি কোনো ক্ষেত্র তৈরি করে? সরলরেখা কি কোনো ক্ষেত্র তৈরি করে ভাইয়া বলো? করে না। তার মানে সরলরেখার দ্বারা গঠিত ক্ষেত্রের ক্ষেত্রফল কত? সরলরেখা দ্বারা গঠিত ক্ষেত্রের ক্ষেত্রফল কত ভাইয়া? একটা সরলরেখা দ্বারা গঠিত ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে আমাদের একটা সরলরেখা দ্বারা গঠিত ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 0। তাহলে সরলরেখা দ্বারা গঠিত ক্ষেত্রের ক্ষেত্রফল হলো 0। তাহলে যদি 3টা বিন্দু, কেন 4টা বিন্দু, 5টা বিন্দু, যতগুলা বিন্দু একই সরলরেখায় অবস্থিত হবে, ওই বিন্দুগুলা দ্বারা গঠিত ক্ষেত্রের ক্ষেত্রফল 0 হবে। কতগুলা বিন্দু যদি একই রেখায় অবস্থিত হয়, তাহলে বিন্দুগুলা দ্বারা গঠিত ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে বলো? কতগুলা বিন্দু একই রেখায় অবস্থিত হলে বিন্দুগুলা দ্বারা গঠিত ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে কতগুলা বিন্দু যদি একই রেখায় অবস্থিত হয়, তাহলে বিন্দুগুলা দ্বারা গঠিত ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে কতগুলা বিন্দু একই রেখায় অবস্থিত হলে বিন্দুগুলা দ্বারা গঠিত ক্ষেত্রের, এভাবে আমরা ক্যালকুলেশন করে কে এর মান বের করতে পারি, ঠিক কিনা? এভাবে ক্যালকুলেশন করে আমরা কে এর মান বের করতে পারি। এভাবে ক্যালকুলেশন করে আমরা কে এর মান বের করতে পারি। এখন কিন্তু এই যে মানে এই যে কতগুলা বিন্দু সমরেখ হলে তো বিন্দুগুলা দ্বারা গঠিত ক্ষেত্রের ক্ষেত্রফল 0, তাহলে এই 3টা বিন্দু দ্বারা গঠিত ক্ষেত্রের ক্ষেত্রফল 0, ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে।
তাহলে আমি বিন্দুগুলো লিখছি, প্রথম বিন্দুটা আবার লিখছি ইকুয়াল টু 0। এখন ক্যালকুলেশন করলে আমার কার মান বের হয়ে আসবে, কে এর মান বের হয়ে আসবে। হ্যাঁ, আমরা এভাবে করতে পারি, তবে চাইলে আমরা এর চাইতেও আরও একটা সহজ প্রসেসে করে ফেলতে পারি। সেই প্রসেসটা কি? সেই প্রসেসটা হচ্ছে আমাদের শূন্যকরণ মেথড। তাহলে সেই প্রসেসটা হচ্ছে শূন্যকরণ মেথড। তাহলে আমরা এখানে কাকে শূন্য বানাবো? যেটাতে দেখব সংখ্যা আছে আমরা সেটাকে শূন্য বানাবো। হ্যাঁ, যে কোনো একটাকে জিরো বানানো যায়, বাট যেটাতে সংখ্যা আছে সেটাকে জিরো বানাইলে তোমার জন্য অঙ্ক করা সহজ হবে। যেখানে সংখ্যা আছে সেটাকে জিরো বানাইলে তোমার জন্য ম্যাথ করা সহজ হবে। যেখানে সংখ্যা আছে সেটাকে জিরো বানাইলে তোমার জন্য ম্যাথ করা সহজ হবে। তো তুমি খেয়াল করো, তাহলে আমি কাকে জিরো বানাবো? 0 - 5, এখানে যেহেতু সংখ্যা আছে আমি এটাকে জিরো বানাবো। তাহলে এটা 0-এর সাথে কত যোগ করলে 0 হবে? 0 যোগ করলে 0 হবে। -5-এর সাথে কত যোগ করলে 0 হবে? 5 যোগ করলে 0 হবে। তাহলে আমি এই যে 0 বানানোর জন্য যা করছি এটা সব জায়গাতেই করব। 0 বানানোর জন্য আমি যা করেছি সেটা সবখানেই করব। ক্লিয়ার? 0 বানানোর জন্য আমি যে কাজটা করলাম সেটা এই দুইটা জায়গায় করে দেব। তাহলে 0 বানানোর জন্য আমি কি করছি? 0 বানানোর জন্য আমি এখানে +0 +5 করছি। তাহলে এখানেও আমি +0 +5 করব। ঠিক আছে? +0 +5 করব। তাহলে এটা করলে কি আসে দেখো। তাহলে আমার ফাইনালি রেজাল্ট যেটা 0, এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। ক্ষেত্রফল মানে সামনে একটা হাফ আছে। দেখো ফাইনাল রেজাল্ট কি হলো? -k + 0, এটা হলো -k। 2 + 5, এটা হলো 7। 2 - k + 0, তাহলে এটা হলো 2 - k। তারপর হলো 3 + 5, 3 + 5 হলো 8। 3 + 5 হলো 8। তাহলে এটা ইকুয়াল টু কত হবে? এটা ইকুয়াল টু আমাদের 0 হবে। এটা ইকুয়াল টু 0 হবে। তাহলে হাফ দিয়ে আমি যদি গুণ করি তাহলে তো সমস্যা নাই, 2 এই পাশে গুণ হয়ে এটা 0 হয়ে যাবে। তার মানে আমাদের এখানে 2 নিয়ে প্রবলেম নেই, 2 এই পাশে গুণ হয়ে 0 হয়ে গেছে। তাহলে এটা কত হয়? -8k। -8k এরপরে কি? সূত্রের মাইনাস। -8k এর পরে সূত্রের মাইনাস, সরি এটা সূত্রের মাইনাস। এরপরে কত দেখো? 7 × 2 - k। 7 × 2 - k 7 দুগুণে হলো 14 - 7k। তাহলে এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হলো 0। তার মানে -8k, হ্যাঁ, -14 + 7k ইকুয়াল টু হলো 0। তাহলে ক্যালকুলেশন করলে কি হবে? ক্যালকুলেশন করলে হলো -k ইকুয়াল টু 14। তার মানে হচ্ছে k এর মান হচ্ছে আমাদের -14। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। সবাই একদম ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? সবাই কি ক্লিয়ারলি বুঝছো ভাইয়া? বুঝতে পারছি সবাই? সবার ক্লিয়ার? জানাও। মানে যেটা সংখ্যা আমি সেটাকে 0 বানায় নেব। যেটা সংখ্যা সেটাকে আমি 0 বানায় নেব। অঙ্ক তোলা হয়ে গেলে সবাই কমেন্টে লিখে ফেলো ডান। 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 তো আমরা এই জায়গায় আমাদের পরের যে একটা প্রশ্ন, এই কোশ্চেনটা আমরা তোমাকে একটু করতে দিব। আমি জানি তোমরা সবাই সেই প্রশ্নের উত্তর করতে পারবা। সবাই উত্তর করতে পারবা। সবাই উত্তর করতে পারবা। দেখি দেখি, 28 নম্বর প্রশ্নটা। 28 করে ফেলো। 29, 28টা করে ফেলো। তাহলে তুমি এখানে 2 3 কেও 0 বানাইতে পারো, -4 -6 কেও 0 বানাইতে পারো, যে কোনো একটাকে 0 বানাইতে পারো, যে কোনো একটাকে তুমি 0 বানাইতে পারো, যে কোনো একটাকে তুমি 0 বানাইতে পারো। তাহলে 0 বানাও। 0 বানায় দেখো কে এর মান কত আসে। তাহলে আমরা 2 3 কে 0 বানাই। তোমরা কাকে 0 বানাইছে জানি না, আমি 2 3 কে 0 বানাই।
তাহলে 2 3 কে 0 বানাইলে এখানে কি করতে হবে -2 -3, তাহলে এখানেও আমরা -2 -3 করব, এখানেও আমরা -2 -3 করব। তাহলে আমরা কি পাবো, এইটা পাবো হচ্ছে -4 -2 -6 -6 -3 -9, -4 -2 -6 -6 -3 -9, 5 বিয়োগ 2 এটা হয় হলো 3, k বিয়োগ 3 এটা হচ্ছে k - 3, তাহলে ইকুয়াল টু কত হবে 0, ইকুয়াল টু হবে 0। তাহলে ক্যালকুলেশন করলে কত হবে, তাহলে এখানে -6কে আমরা জানি এই কর্ণ আগে, তাহলে -6কে প্লাস 18, এরপর হলো সূত্রের বিয়োগ, সূত্রের বিয়োগ কত 3 নং -27 ইকুয়াল টু কত, ইকুয়াল টু হলো 0। তাহলে ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি, ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে -6কে, ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি -6কে, এটা হবে 18 প্লাস 27, 27 আর 18 যোগ করলে কত হয় 45, 45 ইকুয়াল টু 0। তার মানে 6k ইকুয়াল টু হলো 45, তার মানে k ইকুয়াল টু হলো 45/6, 45/6, তার মানে এখানে 3 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে এটা হবে 15/2 বা 7.5 একক। 15/2 মানে কত 7.5, 15/2 মানে 7.5 একক। তাহলে বলো কে এর মান কত আসছে। থ্যাংক ইউ প্রাচুর্য, সঠিক উত্তর দিছো অলরেডি, শাকিল সঠিক উত্তর দিছো, আরও 2-3 জন সঠিক উত্তর দিছো। তো সবাই বুঝতে পারছি তো তাহলে ভাইয়া, সবাই বুঝতে পারছি, কেমন লাগতেছে ক্লাস। তোমরা যদি বুঝতে পারো তাহলে হয়তো ভাইয়ের পরিশ্রম সার্থক, তোমরা যদি একবার বলার পরেই বুঝতে পারো তাহলে ভাইয়ের পরিশ্রম সার্থক, আর তোমরা যদি বুঝতে না পারো, তোমরা যদি উপকৃত না হও, তাহলে আমার এই ক্লাসগুলোর কোনো ভ্যালু নাই। তোমরাই মূল্যায়ন করবা যে আসলে ক্লাসগুলো তোমাদের উপকারে লাগতেছে কিনা, তোমরা বেনিফিটেড হচ্ছ কিনা, কি ভাইয়ের পরিশ্রমগুলো কি সার্থক হচ্ছে না বিফলে যাচ্ছে, কোনটা। তো হচ্ছে ব্যাপারটা হলো আমি ক্লাসটা আরেকটু লেন্দি করতাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমার ফোনে চার্জ ছিল না, আমি 15 মিনিট চার্জ দিয়ে ক্লাসটা শুরু করছি। একটু আগে যে তোমাদের লাইভটা অফ হয়ে গেছিলো সেটা চার্জ না থাকার কারণে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসটা আমরা আরেকটু লেন্দি করব, আরও লেন্দি করব, আর আমরা প্রতিদিনই ইনশাল্লাহ ক্লাস করব। তো তোমাদের কাছে একটা আহ্বান থাকবে, তোমরা একটু তোমাদের বন্ধুবান্ধবদের জানাও, যদি মনে করো যে তোমরা ভাইয়ের ক্লাস ইজিলি বুঝতে পারো, সহজে বুঝতে পারো, তোমরা এই ক্লাসগুলো একটু, আমি সবাইকে রিকোয়েস্ট করব ক্লাসগুলো একটু তোমরা সবার মাঝে ছড়িয়ে দিবা। আমি মনে করি আমার এই জার্নিতে আমি একা না, তোমরা সবাই আমার সাথে আসো, এই যুদ্ধে তোমরা সবাই আমার সাথে থাকবা, কি থাকবা না বলো। আরেকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে ভাইয়া, এই জায়গায় হচ্ছে এখানে তোমরা একটা জিনিস হয়তো খেয়াল করবে যে হচ্ছে এই বিগত দিনে কোনো প্ল্যাটফর্ম হতে পারে, মুষ্টিমেয় কিছু স্টুডেন্ট ইচ্ছাকৃতভাবে ভাইয়ার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়েছে। একটা জিনিস তুমি জানো, তোমরা সেই ছোটোবেলা থেকে ভাব সম্প্রসারণ পড়ে আসছো যে হচ্ছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, শুধু যে অন্যায় করে সে অপরাধী না, যে অন্যায় যে সহ্য করে সেও অপরাধী, কোনটা বলো তো দেখি। যে অন্যায় করে শুধুমাত্র কি সে অপরাধী না, যে অন্যায় সহ্য করে সেও অপরাধী। এখানে আমরা যে অন্যায় সহ্য করে সেও কিন্তু অপরাধী। তো আমার বিরুদ্ধে গ্রুপ, কয়েকটা গ্রুপ, বেশ কিছু প্ল্যাটফর্ম, তারপর হচ্ছে এখানে আরও যদি কি যিনি বলে সিলেক্টিভ কিছু মানে পেইড প্রোপাগান্ডা ছড়িয়ে আসতেছিল, আমি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। যদি এটা ভুল হয় তাহলে আমি অন্যায়ের প্রতিবাদ করছি, এটা ভুল হলে আমি সেই ভুল মানতে রাজি আছি। কিন্তু এই প্রতিবাদ করতে গিয়ে, কেঁচো খুঁড়তে গিয়ে অনেক বড় সাপ বেরিয়ে আসছে। এদের সকলের প্রমাণ এটা এখন আমার কাছে আছে, যে কারা কারা এই প্রোপাগান্ডাগুলো ছড়িয়েছে, সব প্রমাণ আস্তে আস্তে আসছে। এখানে অনেক বড় রথী মহারথীর নাম আসছে, বুঝতে পারছো। পেইড স্টুডেন্ট তো আছেই, হ্যাঁ এরা তো আছেই, ফেক আইডিগুলো তো আছেই, বড় বড় অনেক রথী মহারথী অনেকের নাম আসছে। আমি যদি যেগুলা আমার কাছে আছে এগুলো প্রকাশ করি তাহলে অনলাইনে 3য় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। তো যাই হোক, আমি চেষ্টা করব তোমরা যারা আসো তোমরাও আস্তে আস্তে অন্যায়ের প্রতিবাদ করতে শেখো। তো আজকে এ পর্যন্তই, সবার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা, শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।